তোমাদেরকে লাস্ট ক্লাসে কতটুকু পর্যন্ত পড়ানো হয়েছিল বলো তো? এটার সিমুলেশনটা দেখানো হয়েছে, রাইট? তারপরে বিএফএস এর কোডটা আমরা দেখছিলাম, এটা কভার করা হয়েছে। ল্যাব ক্লাসে একবার করাইছিল। ল্যাব ক্লাসে না, লাস্ট থিওরি ক্লাস। কেউ কি একটু কনফার্ম করবা? না, ভুলে গেছো কোনটা? দেখো, বিএফএস আমরা ফার্স্টে ভার্টিসগুলোকে ইনিশিয়ালাইজ করতাম, একটা কিউ নিতাম, কিউর মধ্যে সোর্স নোডটাকে দিতাম, দেন কিউ যতক্ষণ না পর্যন্ত এমটি হচ্ছে কিউ থেকে কারেন্ট নোডটাকে নিতাম টপ নোড হিসেবে, তারপর সেই নোডের অ্যাডজেসেন্সি লিস্টটা ট্রাভার্স করতাম, নেইবারগুলো যদি হোয়াইট থাকতো সেগুলোকে ধরে গ্রে কালার করতাম, ডিস্টেন্স এক বাড়াইতাম, প্যারেন্টটাকে ঠিক করতাম, আর সেই নেইবারটাকে এনকিউ করে দিতাম। দেখো, এই সিমুলেশনটা কি মনে পড়ে? এটা না, এই যে এই সিমুলেশনটা দেখাচ্ছিলাম না লাস্ট ক্লাসে। ম্যাম। ঠিক আছে। আচ্ছা, আমরা এখন তাহলে দেখবো যে তোমার এই বিএফএস এর আসলে টাইম কমপ্লেক্সিটিটা কি। ফার্স্ট এটা দেখো, বিএফএস এর কোডটা আরেকবার দেখো। ইনিশিয়ালাইজ ভার্টিসেস, এই ইনিশিয়ালাইজ ভার্টিসেস এখানে আমরা কি করতাম, প্রত্যেকটা নোডকে ধরে ধরে সেই নোডের কালারটা হোয়াইট করে দিতাম, ডিস্টেন্সটাকে ইনফিনিটি সেট করে দিতাম, প্যারেন্টগুলোকে -1 করতাম। মানে ধরো একটা জাস্ট এন এর একটা ফর লুপ লিখলেই হয়ে যাইত, নাম্বার অফ নোডের একটা ফর লুপ। তারপর আমরা একটা কিউ নিচ্ছিলাম, কিউর মধ্যে ফার্স্টে এই সোর্স নোডটাকে পুশ করলাম। এখন এই কিউ যতক্ষণ না পর্যন্ত এমটি হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিউর একদম টপে বা আমাদের উইশ লিস্টের একদম ফার্স্টে যে নোডটা, যেটা আমরা এখন ট্র্যাভার্স করতে চাই বা এক্সপ্লোর করতে চাই, সেটাকে আমরা এইখানে নিয়ে নিলাম, এটা আমাদের কারেন্ট নোড। তারপর সেই নোডের অ্যাডজেসেন্সি লিস্ট বা সেই নোডের নেইবার কারা কারা, সেই নেইবারগুলোকে আমরা এক এক করে এক্সপ্লোর করতাম। যদি নেইবারের কালারটা হোয়াইট হয়ে থাকে এর মানে কি, ওকে আমি ফর দ্য ফার্স্ট টাইম লাইফে প্রথমবার ডিসকভার করলাম। ওকে যদি আমি প্রথমবার ডিসকভার করে থাকি আমার কোনো নেইবারকে, তাহলে আমি কি করব, ওর কালারটাকে গ্রে কালার করে দিব, ওকে আমরা কিউর মধ্যে পুশ করব, সাথে ওর যে ডিস্টেন্স সেটা হবে আমার যে ডিস্টেন্স মানে ইউ এর যে ডিস্টেন্স +1। এই +1টা কিসের জন্য, আমরা ধরে নিচ্ছিলাম যে একটা এজের কস্ট হচ্ছে +1। আর যেহেতু আমি ইউ এর থ্রুতে ভিকে ফর দ্য ফার্স্ট টাইম ডিসকভার করলাম, যেহেতু ভি এর কালার ছিল হোয়াইট, তাহলে ভি এর প্যারেন্ট কে সেট হবে, এই পি মানে হচ্ছে প্যারেন্ট, ভি এর প্যারেন্ট সেট হবে ইউতে। আচ্ছা, এটুকু পর্যন্ত কি মনে পড়ছে? লাস্টে বের হওয়ার সময় আমাদের কারেন্ট নোডের যে কালার সেটাকে আমরা ব্ল্যাক কালার করে দিয়ে বের হয়ে আসতাম, তারপর আবার উইশ লিস্টের টপে যে থাকতো তাকে নিতাম, নিয়ে আবার সেম কাজগুলো আবার করতাম। আচ্ছা, একটু কি মনে পড়ছে? এখন কথা হচ্ছে এই কোডটার আসলে টাইম কমপ্লেক্সিটি কত সেটা বের করা লাগবে। এটা টাইম কমপ্লেক্সিটি কিভাবে বের করবো একটু দেখো। মানে কোডটা দেখে কি স্ট্রেট ফরওয়ার্ড কিছু মনে হচ্ছে যে টাইম কমপ্লেক্সিটি কত হওয়া উচিত? বুঝে গেছে ওটা টাইম কমপ্লেক্সিটি কত হবে? Number of edges into the number of vertex. নাম্বার অফ এজেস ইন্টু নাম্বার অফ ভার্টেক্স। আচ্ছা, যেহেতু একটা হোয়াইল লুপ আর একটা ফর লুপ নেস্টেড দেখতেছো, এইটা আসলে গেস করাটাই স্বাভাবিক, বাট আমরা এখন একটু গ্রসলি দেখবো যে এটা আসলে না। আচ্ছা, আমরা যদি বিএফএস এর কোডটা দেখি, ফার্স্টে দেখো আমাদের কি করতে হচ্ছিল, আমরা ফার্স্টে করলাম হচ্ছে ইনিশিয়ালাইজ ভার্টিসেস। এই ইনিশিয়ালাইজ ভার্টিসেস প্রত্যেকটা ভার্টেক্সের জন্য কালারগুলো ঠিকঠাক করব, ও ডিস্টেন্সগুলোকে ইনফাইনাইট করব। এটার জন্য আমরা যদি একদম সলিড একটা কোড লিখতাম, সো কোডটা আসলে দেখতে কীরকম হতো, অনেকটা এরকম না? ধরো যে ফর i=1, আই তোমার <= n, n হচ্ছে আমাদের নাম্বার অফ নোড i++। তারপর ধরো যে ওই অত নাম্বার নোডে যাইতাম, নোডের কালারটা কিছু একটা ঠিকঠাক করতাম, হোয়াইট করতাম, ইত্যাদি ইত্যাদি, ইটিসি। এটা যে যেভাবে করো, মানে মেন কথা হচ্ছে তোমার একটা অর্ডার অফ এন এর ফর লুপ ঘুরতো।
ইনিশিয়ালাইজ ভার্টিসেস এটার জন্য। এইটা নিয়ে সমস্যা না, প্রবলেম হচ্ছে এই ভেতরেরটা, ভেতরের যে হোয়াইল লুপের কাহিনী। দেখো এটা আজকেও আবার হোয়াইল কিউ যতক্ষণ না পর্যন্ত এমটি হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা একটা কারেন্ট নোডের মধ্যে একটা নোড অ্যাসাইন করতাম, তারপর সেই কারেন্ট নোডের যে নেইবার ছিল সবাইকে এক্সপ্লোর করতাম ফর দ্য নেইবার্স অফ কারেন্ট নোড। আচ্ছা আমরা এখন একটা এক্সাম্পল দেখি। একটা জিনিস খেয়াল করো, যখন আমরা নেস্টেড ফর লুপ মানে একটা ফর লুপের ভিতরে আরেকটা ফর লুপ, তার ভিতরে ধরো কিছু কোড, কোড বলতে ধরো 1 লাইন বা 2 লাইনের কোড। সো এই ধরনের কেসে আমরা যখন টাইম কমপ্লেক্সিটি বের করতাম আমরা আসলে কি করতাম বলো তো? ধরো এই পরপর দুইটা নেস্টেড ফর লুপ, এটা একটা ফর লুপ, এই ভিতরে এটা আরেকটা ফর লুপ, তার ভিতরে একটা কোড, এখানে ধরো 2টা বা 3টা লাইনের কোড। আমরা অ্যাকচুয়ালি কি বের করা ট্রাই করতাম? আমরা আসলে ট্রাই করতাম যে এই কোডটা আসলে কতবার এক্সিকিউট হবে। সেইটা ট্রাই করার সময় আমরা আসলে যেটা করতাম, এই ফর লুপ কতবার ঘুরবে, বাইরের যে ফর লুপ সেটা কতবার ঘুরবে, তারপর দুটাকে গুণ করে এটারটা বের করতাম। আচ্ছা এখানে আসলে একটু ডিফারেন্ট কেন একটু খেয়াল করো। ধরো আমি তোমার জন্য একটা গ্রাফ নেই, গ্রাফটা হচ্ছে এরকম 0, এটা হচ্ছে 1, পাশে 2, পাশে 3, ধরো এখান থেকে 4 আর এখান থেকে হচ্ছে 5। আমরা আবার বিএফএস এর সিমুলেশনটা দেখব, অ্যান্ড সিমুলেশন দেখার সময় আমরা একটু বের করার চেষ্টা করব যে এই যে ফর লুপের ভেতরে যে কোড, স্পেসিফিক্যালি এই লাইনটা ভি এর কালার হোয়াইট কিনা, হ্যাঁ মানে এই পার্টিকুলার এই কোডটা আসলে ইন টোটাল কতবার এক্সিকিউট হইতেছে সেটা বের করা ট্রাই করব। আচ্ছা এই উইন্ডোটা একটু বড় করি এখন। ধরো যে আমাদের স্টার্টিং নোড হচ্ছে নোড নাম্বার 1। নোড নাম্বার 1 যদি হয় আমাদের এটা হচ্ছে সেই উইশ লিস্ট অথবা কিউ এর মধ্যে আমরা এই 1টাকে পুশ করলাম। দেখো 1 পুশ করার পরে তোমার কোডের এই লাইনে যে কারেন্ট নোড বা ইউ ইকুয়ালস টু কী হবে, কিউ এর এখন টপে যে আসছে সে। সো ফার্স্টে আমাদের কারেন্ট নোড কত হবে, 1 হবে। নোড নাম্বার 1 এসে তুমি ল্যান্ড করলাম। আচ্ছা 1 এসে যদি ল্যান্ড করো তারপর তোমার কাজ কি, একটা ফর লুপ ঘুরবে তাই না 1 এর জন্য। এই ফর লুপটা কী করবে, 1 এর প্রত্যেকটা নেইবারকে এক এক করে ভিজিট করবে বা এক্সপ্লোর করা ট্রাই করবে। এই যেখানে দেখো ফার্স্টে তোমার ইউ নিলা, ইউটা হচ্ছে কারেন্ট নোডের ভ্যালু ধরো যে 1 আমাদের ওই গ্রাফ অনুযায়ী। তারপর ইফ আমাদের কোশ্চেনটা হচ্ছে এই ফর লুপটা আসলে কতবার ঘুরবে 1 এর জন্য। কেউ কি বলতে পারবা এই 1 এর জন্য ফর লুপটা কতবার ঘুরবে? 1 এর যে অ্যাডজেসেন্সি লিস্ট ছিল সেখানে আসলে কয়টা এলিমেন্ট এই গ্রাফ অনুযায়ী? হ্যাঁ, দেখো 1 এর অ্যাডজেসেন্সি লিস্টে কারা কারা আছে, 1 এর সাথে সরাসরি কারা কানেক্টেড, 0, 2, টু পরে 3, থ্রি আর আর কি? আর কই একটা কই দেখা যায় না। আর তো কেউ নাই। 1 এর সাথে দেখো 1 এর সাথে এজ কয়টা, 3টা না, তাহলে নেবার কয়টা? এটুকু পর্যন্ত কি সবাই ক্লিয়ার 1 এর অ্যাডজেসেন্সি লিস্টে কারা কারা ছিল? আপনারা কি রেসপন্ড করবেন নাকি আমি একবারে পড়া যাব? আচ্ছা ফাইন, তাহলে ফার্স্ট আমরা এই 1কে এখানে পুশ করলাম। 1 এখন আমাদের কারেন্ট নোড, অ্যান্ড 1 এর অ্যাডজেসেন্সি লিস্টের মধ্যে এলিমেন্ট হচ্ছে 3টা।
একটা হচ্ছে 0, একটা হচ্ছে 2, আর একটা হচ্ছে 3। তাহলে এখন দেখো, যখন আমাদের কারেন্ট নোড আসলে 1, এই 1-এর জন্য আমাদের ওই ভেতরের যে ফর লুপ, এই ফর লুপটা কতবার ঘুরবে? যখন আমাদের কারেন্ট নোড 1, এই 1-এর জন্য কোশ্চেনটা হচ্ছে এই ফর লুপটা কতবার ঘুরবে। সো দেখো, ফর লুপের মধ্যে আমরা আসলে কাদেরকে পাবো? ফর লুপের মধ্যে আমরা পাবো নোড নাম্বার 0কে। ধরো প্রত্যেকটা এজকে আমি জাস্ট লেবেলিং করলাম বোঝার জন্য, E1, E2, এটা হচ্ছে E3, এটা হচ্ছে এজ 4, এটা হচ্ছে এজ 5, আর এটা হচ্ছে এজ নাম্বার 6। তাহলে কারেন্ট নোড যখন 1 হবে বিএফএসে, তখন আমরা পাচ্ছিলাম নোড নাম্বার 0কে। মানে এই যে আমাদের যে ভি এর যে ভ্যালুটা ছিল এখানে, এই ভি এর ভ্যালুটা আসলে কততে সেট হবে এই গ্রাফের জন্য? ভি এর ভ্যালু ফার্স্ট হবে 0, তারপরে হবে 3, তারপরে হবে 2। সো উই আর গেটিং 0 থ্রু দ্য এজ E1, এটাও লিখে রাখি। E1 এর থ্রুতে আমরা 0কে পাবো। আচ্ছা, 0কে পাওয়ার সময় 0 যেহেতু এখন পর্যন্ত আনভিজিটেড, 0কে আমরা কিউর মধ্যে অ্যাড করে দিলাম, ভালো কথা। দেন উই উইল গেট নোড নাম্বার 2। যেহেতু নোড 2 কি 1-এর একটা নেইবার, তাহলে আমি 2কেও অ্যাড করে দিলাম। আচ্ছা, আর এটা কার থ্রুতে পাচ্ছি? এজ E2, ফাইন। তারপর আমরা কাকে পাবো? 1-এর থ্রুতে নোড নাম্বার 3কে পাবো, রাইট? মানে 1-এর অ্যাডজেসেন্সি লিস্টে যারা যারা ছিল আমি সবাইকেই তো পাবো, 0, 2, আর একটা হচ্ছে 3। সো আমি 3কে পাইলাম নোড এজ E4-এর থ্রুতে, এটাকে অ্যাড করলাম। সো দেখো, যখন আমাদের কারেন্ট নোডের ভ্যালুটা যখন 1 ছিল, তখন আসলে ভি এর ভ্যালু একবার 0তে সেট হবে, একবার 2তে সেট হবে, একবার 3তে সেট হবে। সো আলটিমেটলি আমাদের যে ভেতরের ফর লুপ, এই ফর লুপটা কতবার ঘুরবে? 3বার। আচ্ছা, এবারে দেখো সামনে আগাই। এখন আমরা ল্যান্ড করলাম নোড নাম্বার 0তে। 0-র অ্যাডজেসেন্সি লিস্টে এখন আমাদের কারেন্ট নোড হচ্ছে নোড নাম্বার 0, এইটা। আমি যদি নোড নাম্বার 0তে থাকি, 0-র অ্যাডজেসেন্সি লিস্টে কারা কারা আসতে বলো? It's only one. 0-র অ্যাডজেসেন্সি শুধু লিস্টে শুধুমাত্র 1 থাকবে। তাহলে দেখো, তোমার যে ফর লুপটা লিখতেছিল যে ফর ভি বিলংস টু অ্যাডজেসেন্সি লিস্ট অফ তোমার 0, এই জিনিসটা আসলে এখানে আসলে কি থাকবে? একটা এলিমেন্ট থাকবে 1। সো ভি এর ভ্যালু আসলে 1-এ সেট হবে। আলটিমেটলি তোমার এই মানে কারেন্ট নোড যদি 0 হয়, তাহলে ভি এর ভ্যালুটা 1-এ সেট হবে। দ্যাট মিনস এই ফর লুপটা একবার ঘুরবে। এই ভি এর জায়গাতে আমরা আসলে কাদেরকে পাবো? আমরা পাবো হচ্ছে নোড নাম্বার 1, মানে 0-র যে নেবার আর কি, নোড নাম্বার 1 থ্রু দ্য এজ E1। দেখো, আর কিন্তু ঘুরবে না। সো এই গেল। এখন তোমরা কোশ্চেন করতে পারো যে মিস এইটা কি আদৌ হবে কিনা, কারণ নোড নাম্বার 1 এইটা তো আসলে আমরা কিউতে একসময় অ্যাড করছিলাম, এটা তো অলরেডি ভিজিটেড। সো এই ফর লুপটা কি আদৌ ঘুরবে? কি মনে হয়? মানে তুমি যখন নোড নাম্বার 0তে আসলা, নোড নাম্বার 0তে এসে দেখলা ও নেইবার হচ্ছে 1, বাট 1 কিন্তু অলরেডি ভিজিটেড। ভিজিটেড হলে তো আসলে কোনো কাজ হবে না। এখন একটা জিনিস খেয়াল করো, তোমার এখানে কি হইতেছে, একটা নোট ভিজিটেড কি ভিজিটেড না, বা সেই নোটটার কালার হোয়াইট কি হোয়াইট না, এই জিনিসটা বোঝার জন্য কিন্তু তোমার এই লাইন পর্যন্ত আসতে হবে। তুমি কিন্তু এই লাইনে কখনো ফিল্টার করতে পারবা না যে লাইক তোমার যেগুলো হোয়াইট ভার্টেক্স সেগুলো এখান থেকে তুমি পাবা, সেটা কিন্তু না। তুমি যখন এটা লিখতেছো ইউর অ্যাডজেসেন্সি লিস্ট, সাথে সাথে এই জায়গাটাতে কারা চলে আসতেছে বলো তো? ইউর যারা নেইবার নোট ছিল সবাই চলে আসতেছে। এখন এই সবার মধ্যে থেকে তুমি ফিল্টার করার জন্য হইলেও তোমার ভেতরে ঢুকতে হবে। মানে ভি এর ভ্যালু যখন 1 আর ইউ এর ভ্যালু যখন 0, তুমি 0তে দাঁড়ায় যখন নেবার 1কে এক্সপ্লোর করতেছিলা, 1-এর যে কালার সেটা যে আসলে হোয়াইট না, সেটা যে অন্য কালার, এটা ট্রু না ফলস এটা বের করার জন্য হইলো তোমার ফর লুপের ভেতরে এই জায়গাটাতে আসতে হচ্ছে। সো ফর লুপটা কিন্তু আলটিমেটলি ঘুরতেছে একবার হইলো, ঠিক আছে? আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের 0-র জন্য। তারপরে আমরা যাব হচ্ছে নোড নাম্বার 2তে।
যখন আমরা নোড নাম্বার 2-তে ছিলাম, নোড নাম্বার 2-তে থাকলাম, 2 এর অ্যাডজেসেন্সি লিস্টে কারা কারা আসছে? 1 ছিল, 3 ছিল, আর হচ্ছে 5। এই যে 1, 3 আর এই যে 5। তাহলে 2 এর জন্য আমরা কাদেরকে পাবো? 2 এর জন্য উইল গেট 1, এই যে 1 থ্রু দ্য এজ E2। তারপরে এই ফর লুপে ভি এর ভ্যালু এখন কততে সেট হবে? 3-তে সেট হবে। উইল গেট 3 এজ E5 এর থ্রুতে, অ্যান্ড উই উইল গেট 5 এজ নাম্বার E3 এটার থ্রুতে। সো এই গেল হচ্ছে আমাদের 2। আচ্ছা 1-এ গেলাম, 3-তে গেলাম, 5 এখানে অ্যাড হয়ে যাবে। এবারে আসবো হচ্ছে নোড নাম্বার 3-তে। দেখো নোড নাম্বার 3-তে যখন আসবো, নোড 3 এর লিস্টে কারা কারা? 1, 2 আর এটা হচ্ছে 4। সো আলটিমেটলি ফর 3, যখন আমরা কারেন্ট নোড 3, তখন আসলে ভি এর ভ্যালুগুলো কততে সেট হবে? 1-এ সেট হবে। 3 আর 1-এর মধ্যে কত? E4, এজ E4। তারপর ভি এর মধ্যে কি আসবে? 2 আসবে, 2 হচ্ছে E5। তিনের আরেকটা নেইবার হচ্ছে নোড নাম্বার 4, উইল গেট 4 থ্রু দ্য এজ E6। 4 এখানে অ্যাড করে দিলাম। আচ্ছা ভালো কথা, এরপর আমরা ল্যান্ড করবো কোথায়? নোড নাম্বার 5-এ। 5-এ আসলাম। 5 এসে আমি কাকে পাবো? একটাই, সরি, 5 এসে আমরা জাস্ট এই একটাই এজের থ্রুতে, ও নেবার কয়টা? একটা। নোড নাম্বার 2 থ্রু দ্য এজ E3। সো 5-এ আসার পর আমরা পাবো হচ্ছে নোড নাম্বার 2 থ্রু দ্য এজ E3, আর কেউ নাই। দেন লাস্ট আমরা 4-এ আসবো। 4-এ এসে আমাদের নেইবারটাকে, একটাই নেইবার, নোড নাম্বার 3। সো ফর 4 we will get, দেখো 4-এর জন্য আমরা কত পাচ্ছি? নোড নাম্বার 3 থ্রু দ্য এজ E6। আচ্ছা এর বেশি কি আর ফর লুপটা ঘুরবে? এই কয়বারে আসলে ফর লুপ ঘুরবে না। পুরো বিএফএসটা কিন্তু সিমুলেট করা শেষ আমাদের। তো এখন আমরা একটু দেখি যে ফর লুপটা আসলে টোটাল কতবার ঘুরবে। খেয়াল করো, আমরা যদি একটু কাউন্ট করি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, আর একে হচ্ছে 12। সো ওভারঅল আমাদের এই ফর লুপ আর হোয়াইল লুপ, হোয়াইল তার ভেতরে ফর, এই পুরো জিনিসটা আসলে কতবার ঘুরবে? 12 বার, 12 টাইমস। এখন 12 বার আসলে কিভাবে আসলো? আচ্ছা কেউ একটু কনফার্ম করো, কথা কি শুনতে পারতেছো? আচ্ছা থ্যাংক ইউ। দেখো আমাদের E1 যেটা, ধরো হচ্ছে এজ নাম্বার E1, E1 আসলে এই 12 বারের মধ্যে কতবার আসছে বলো তো? আমরা যদি একটু কাউন্ট করি, E1 এর জন্য ফর লুপটা ঘুরছে 2 বার। আচ্ছা এবার আমরা একটু দেখি যে E2 এখানে একবার আসছে, দেন এখানে একবার। তাহলে E2 এর জন্য আমাদের ফর লুপটা ঘুরছে 2 বার। তারপরে E3 কতবার ঘুরছে? E3 এখানে একবার আসছে, এটার জন্য ফর লুপ একবার এক্সিকিউট হয়েছে, অ্যান্ড E3 এখানে আসছে, এটার জন্য ফর লুপ আরেকবার এক্সিকিউট হয়েছে। তাহলে এখন দেখো E3 এর জন্য ফর লুপটা ঘুরছে 2 বার। সো তুমি মোটামুটি একটা প্যাটার্ন আসলে পেয়ে যাচ্ছ, সেটা হচ্ছে এখন তুমি যদি E4 দেখো, E4 এখানে একবার, এখানে একবার, আর এখানে একবার। সো ওভারঅল E4 এর জন্য ফর লুপটা ঘুরছে 2 বার। সিমিলারলি E5 এখানে একবার আর এখানে একবার।
E5 এর জন্য ফর লুপটা ঘুরছে কয়বার? 2বার। E6 এর জন্য 2বার। এই সব কিছু যোগ করে তোমার হিসাবে আসলো কতবার? 12বার। আচ্ছা, আমাদের মেইন যে গ্রাফটা ছিল এই গ্রাফে নাম্বার অফ এজ কয়টা ছিল একটু বলো তো? কয়টা ম্যাম? এখানে আমাদের নাম্বার অফ এজ ছিল 6টা। অ্যান্ড খেয়াল করো প্রত্যেকটা এজের জন্যই কিন্তু এই ফর লুপটা আসলে বা ভেতরের যে এই কোডটা 2বার করে তোমার ভেতরের ফর লুপটা ঘুরতেছে। আচ্ছা, এটা আসলে কেন হইতেছে? এটা কেন হচ্ছে খেয়াল করো। ধরো যে তোমার হচ্ছে নোড নাম্বার 2 যেটা, এই যে কোনো না কোনো একটা সময় তুমি যদি এইটার কথা চিন্তা করো, এই যে এজ E3, এই এজটার কথা যদি ভাবো, এই এজটা 2বার অ্যাপেয়ার করতেছে। কেন 2বার অ্যাপেয়ার করতেছিল বলো তো? কোনো একটা সময় তোমার কারেন্ট নোড যখন ছিল 5, তখন তুমি এক্সপ্লোর করা ট্রাই করছো কাকে? নোড নাম্বার 2কে। কোনো একটা সময় তোমার কারেন্ট নোড ছিল হচ্ছে 2, তখন তুমি এক্সপ্লোর করা ট্রাই করছো কাকে? নোড নাম্বার 5কে। অ্যান্ড এই দুইটা কেসে কিন্তু আমাদের এই E3টা অ্যাপিয়ার করছে। দেখো E3 কই কই আসছে, এই যে E3, এটা কি E3 না E5? আচ্ছা, মানে ভুল লিখছি। আচ্ছা যাই হোক, তারপর ধরো যে এই এজটার কথা ভাবো। এই এজটা E1 যেটা, E1 আসলে কখন আসছে? আমাদের কারেন্ট নোড যখন 1 এবং আমরা এক্সপ্লোর করা ট্রাই করতেছিলাম ওর নেইবার নোড 0কে, তখন এই E1 একবার আসছে। আবার আমাদের কারেন্ট নোড যখন 0, আমাদের নেইবারটা হচ্ছে 1, তখন আমাদের এই E1 এর থ্রুতে আমরা 1কে এক্সপ্লোর করা ট্রাই করছি। সো প্রত্যেকটা এজে আসলে আমাদের কতবার করে অ্যাপিয়ার করবে? 2বার করে অ্যাপিয়ার করবে ওভারঅল। তাহলে আমি কি বলতে পারি আমাদের যে ভেতরের এই একটু লিখি, আমাদের যে কোডটা ছিল যে হোয়াইল কিউ নট ইকুয়ালস টু এমটি, তারপর ইউ নিচ্ছিলাম আমরা কিউ এর টপ থেকে, তারপরে ফর ভি বিলংস টু ইউ ডট অ্যাডজেসেন্সি লিস্ট। আমাদের এখানে ভেতরের যে লাইনস অফ কোড, এই জিনিসটা আসলে ওভারঅল 2 ইন্টু ই টাইমস এক্সিকিউট করবে। এটা বুঝছো কিনা একটু বলো। দেখো পুরোটা সিমুলেট করে দেখালাম, যেখানে আসলে প্রত্যেকটা এজ 2বার করে আসতেছে। অ্যান্ড কেন আসতেছে সেটাও বললাম। প্রত্যেকটা এজের একটা মাথায় একসময় কারেন্ট নোড থাকবে, একটা এন্ড পয়েন্ট, ও তখন এই এজের আরেকটা যে পয়েন্ট থাকবে সেটাকে এক্সপ্লোর করা ট্রাই করবে। মানে যখন একবার এই 1 এর ভ্যালু হবে ইউ, ধরো ইউ এর ভ্যালু হচ্ছে 1, তখন আমাদের ভি এর ভ্যালু হবে একসময় 0। আবার যখন ইউ এর ভ্যালু হবে 0, তখন আসলে এই ভি এর ভ্যালুটা হবে 1। সো ভেতরে জিনিসগুলো কতবার করে ঘুরতেছে সেটা হবে হচ্ছে 2 ইন্টু নাম্বার অফ এজেস, 2 ইন্টু ই টাইমস। এটা কি ক্লিয়ার হয়েছে একটু? কোয়েশ্চেন আছে কোনো এটা নিয়ে? ওভারঅল আমার এই পুরো কোডটার টাইম কমপ্লেক্সিটি আসলে 2 ইন্টু ই। ই হচ্ছে আমাদের নাম্বার অফ এজেস, এটা হচ্ছে নাম্বার অফ এজেস। তাহলে এটুকু পার্টের কোডে আমাদের টাইম কমপ্লেক্সিটি কত? অর্ডার অফ ই। আচ্ছা, এবার যদি আমরা একটু কোড থেকে দেখি, এই ফার্স্টে এটুকু ছিল অর্ডার অফ ভি, তারপর এই পাশেটুকু আমরা দেখালাম অর্ডার অফ ই। তাহলে ওভারঅল আসলে কমপ্লেক্সিটি কত আসে? অর্ডার অফ ভি প্লাস ই। সো এটাই আমাদের বিএফএস এর টাইম কমপ্লেক্সিটি। কার কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? আচ্ছা, তোমরা আসলে এখন প্রবাবলি অ্যাসাইনমেন্ট কোড কিছু করতেছো না। যখন আসলে বিএফএস এর কোডটা করতে যাবা তখন একটা কাজ করো, সেটা হচ্ছে এই যে এই লাইনের পরে ফর ইচ ভি বিলংস টু ইউর যে অ্যাডজেসেন্স, মানে এগুলো তো তোমরা কোডেও করবা, ক্লাসেও দেখাইছি।
সো এখানে যে এই চেকটা দেওয়ার আগে এটা ঠিক ওপরে মানে ফর লুপে ঢোকার পরেই তোমাদের এই নেইবারগুলোর ভ্যালু প্রিন্ট করলো। নেইবারের ভ্যালুটা কি আর হচ্ছে এই কারেন্ট নোড এটার ভ্যালুটা কি, তাহলে আসলে বুঝতে পারবা সিমুলেশন থেকে যে কোনো গ্রাফের জন্য যে এই ফর লুপটা আসলে কতবার করে ঘুরতেছে। অ্যান্ড তোমরা দেখবা যেটা অলওয়েজ 2 × e টাইমস ঘুরবে। আচ্ছা, এখন অর্ডার অফ ভি প্লাস ই যদি হয়, এই যে টোটাল রানিং টাইম হচ্ছে অর্ডার অফ ভি প্লাস ই। আচ্ছা, এবারে একটু দেখো যে অর্ডার অফ ভি প্লাস ই এটাকে আসলে লিনিয়ার টাইম নাকি কোয়াড্রেটিক টাইম, কি মনে হয়? এনিওয়ান? কেউ তো হ্যাঁ না কিছু বলো, শুনতে পাচ্ছ কথা? মিস এটা ইয়েস ম্যাম। হুম, লিনিয়ার হবে না। হ্যাঁ দেখতে কিন্তু লিনিয়ারের মতোই লাগতেছে তাই না, অর্ডার অফ ভি প্লাস ই। আচ্ছা, বাট ইট ক্যান গো অ্যাকচুয়ালি ভেরি ওয়াইল্ড। কেন ওয়াইল্ড হতে পারে সেটা আমরা একটু দেখি। ভি নিয়ে তো কোনো সমস্যা নেই, ভি তো আসলে নাম্বার অফ নোড। ঝামেলাটা হচ্ছে ই নিয়ে, নাম্বার অফ এজ নিয়ে। একটা গ্রাফের জন্য দুটা জিনিস চিন্তা করো, একটা হচ্ছে মিনিমাম নাম্বার অফ এজ ইন এ গ্রাফ, মিনিমাম নাম্বার অফ এজেস ইন এ গ্রাফ। একটা গ্রাফের মধ্যে মিনিমাম নাম্বার অফ এজ কয়টা হতে পারে? ধর এটা একটা গ্রাফ, কোনো গেস? মিনিমাম নাম্বার অফ এজ কয়টা হতে পারে? 0. হ্যাঁ, এক্স্যাক্টলি, মিনিমাম নাম্বার অফ এজ ক্যান বি 0। এগুলো সব গ্রাফের এক একটা নোড, এবং নোডগুলোর মধ্যে তুমি কোনো রকম এজ দাও নাই, কোনো কিন্তু সমস্যা নেই, এটাও কিন্তু একটা ভ্যালিড গ্রাফ। সো মিনিমাম নাম্বার অফ এজেস ক্যান বি 0। আচ্ছা, বাট ম্যাক্সিমাম নাম্বার অফ এজ কয়টা হতে পারে? কারো কোনো আইডিয়া? নাম্বার অফ এজেস 2। দেখো, ম্যাক্সিমাম নাম্বার অফ এজ এটা আসলে কত হতে পারে? যদি আমাদের কাছে দুইটা ভার্টেক্স থাকে, দুইটা ভার্টেক্সের মাঝখানে এজ কয়টা থাকবে ম্যাক্সিমাম? একটা। যদি আমাদের ম্যাম এটা যে পারমিটেশন দিয়ে করা যাবে না যে এক পি এটা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখন যদি আমাদের কাছে তিনটা ভার্টেক্স থাকে, তিনটা ভার্টেক্সের মধ্য থেকে দেখো তিনটার বেশি কি এজ নেওয়া যাবে? না। যাবে না। আচ্ছা ম্যাম, যদি নিজেকেই পয়েন্ট করে না 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 না, ধরো তাহলে আমরা ওই সেলফ লুপ আর হচ্ছে মাল্টিপল এজ ওগুলা বাদ দিচ্ছি, বুঝছো? নর্মাল চিন্তা করতেছি, নিজেকে পয়েন্ট করে বলতে যে এগুলোর কথা বলতেছো না, যে কোশ্চেন করলা কই গেল? জি ম্যাম, হুম হুম, এটার কথাই হ্যাঁ বলছি। হ্যাঁ ঠিক আছে, এই সেলফ লুপ টুক বাদ, মানে নর্মাল চিন্তা করতেছে যে যে কোনো পেয়ার অফ কি বলে পেয়ার, আরে বুঝে ফেললাম, যে কোনো পেয়ার অফ ভার্টেক্সের মধ্যে ম্যাক্সিমাম একটা করে এজ থাকবে, আর নিজেদের মধ্যে কোনো এজ থাকবে না, মানে কোনো সেলফ লুপ থাকবে না। সো বেসিক্যালি নো সেলফ লুপ, নো মাল্টিপল এজ। এই অবস্থায় ম্যাক্সিমাম নাম্বার অফ এজ কয়টা হতে পারে? দেখো, আমার কাছে যদি চারটা ভার্টেক্স থাকে, চারটা ভার্টেক্সের মধ্যে ম্যাক্সিমাম নাম্বার অফ এজ কয়টা হবে দেখো। ধরো ফার্স্ট আমি এই ভার্টেক্সটাকে ইনক্লুড করে যেই কতগুলো এজ বানানো সম্ভব সেগুলো আগে বানাই। আচ্ছা, এই ভার্টেক্সটাকে আমি ফিক্স করে রাখছি, এখন আমার আরেকটা ভার্টেক্স কি হতে পারে? এই পাশের এই ভার্টেক্সটা, ওকে ফিক্স করলাম, একটা এজ দিয়ে দিলাম। তারপর এই পাশের এই ভার্টেক্সটাকে নিলাম, একটা এজ দিয়ে দিলাম। এরপর ওকে নিলাম, একটা এজ দিয়ে দিলাম। দেখো, এই ইয়েলো কালারের যে ভার্টেক্স এইটাকে ইনক্লুড করে আর কি কোনো ভার্টেক্স নেওয়া পসিবল? এখানে পসিবল না, তাই না? আচ্ছা, এবারে দেখো, এখন আমি ঠিক করলাম যে এই যে এই পাশের ব্লু কালারের যে ভার্টেক্সটা আছে এইটাকে আমি নিবই নিব, এইটা তো থাকবেই, সাথে বাকিদের যাদের অ্যাড করা তুমি করো। এখন কয়টা ভার্টেক্স অ্যাড করা পসিবল, সরি কয়টা এজ অ্যাড করা পসিবল? এখানে একটা এজ দিতে পারবা, তারপর এখানে একটা এজ দিতে পারবা, তাই না? এর বেশি কিন্তু আর পসিবল না। তারপরে ধরো যে তুমি এই পাশের ভার্টেক্সটাকে তুমি রাখবাই রাখবা, এখন আর এক্সট্রা কয়টা এজ দিতে পারবা?
আর কয়টা এজ অ্যাড করা যাবে এই গ্রাফে? একটা এই যে এইটা, তাই না? তাহলে এখন দেখো মানে বেসিক্যালি নাম্বার অফ এজ, হ্যাঁ, ম্যাক্সিমাম নাম্বার অফ এজ কয়টা হতে পারে? তোমাদেরকে ক্লাসে মনে একবার বলছিলাম, সেটা হচ্ছে ইন হাউ মেনি ওয়েজ, এটা জানি কেন পড়াতে গেছিলাম, ওই যে নাম্বার অফ সাব-অ্যারে পড়ানোর সময়। সো ইন হাউ মেনি ওয়েজ you can choose two different items from n items. তোমার কাছে যদি nটা জিনিস থাকে, সেখান থেকে তুমি দুইটা দুইটা করে আইটেম চুজ করবা। কতভাবে করতে পারবা বা কতগুলা পেয়ার পসিবল মনে পড়ে? সাব-অ্যারে পড়ানোর সময় পড়াছিলাম নাম্বার অফ সাব-অ্যারে। Yes, ma'am. Can choose two. n c2 এই এতবার। আচ্ছা, এখন তোমার গ্রাফের মধ্যে যদি n সংখ্যক ভার্টেক্স থাকে, তুমি এখন চিন্তা করো, তুমি মানে ক্যালকুলেট করতে চাচ্ছ ম্যাক্সিমাম কয়টা এজ তুমি প্রোভাইড করতে পারবা ওই গ্রাফে। এখন গ্রাফে যদি আমাদের n সংখ্যক মানে ভার্টেক্স থাকে, তুমি তাহলে কি করবা বলো তো? তোমাকে আমি বললাম যে তুমি এখন একটা একটা করে এজ অ্যাড করো। তুমি প্রত্যেকবার দুইটা দুইটা করে ভার্টেক্স পিক করতেছো, পিক করে দুটার মাঝখানে একটা করে এজ দিয়ে দিলাম। তাহলে আমাদের ম্যাক্সিমাম নাম্বার অফ এজ আসলে কত হবে বলো তো? NC2, এর বেশি কি হওয়া পসিবল? ম্যাম NC2 করলে কি আবার ওই যে রিপিট হবে না? না না, রিপিট কি হয়? রিপিট তো মনে হয় না। NC2 জিনিসটা কি ছিল তোমার? দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট এলিমেন্টগুলোকে চুজ করা। না না, এটা তো হচ্ছে NP2 না, রিপিট হয় হচ্ছে ও আচ্ছা NP2 তে, তাই না? আচ্ছা। হ্যাঁ, এটা হচ্ছে তোমার NC2। আচ্ছা, সো NC2 যদি করো, NC2টাকে ভাঙাইলে কত আসে? এটা ফর্মুলা কি? মানে NC2 আসলে কি? N into n minus 1. মাইনাস দিতে হতে ম্যাম এই পর্যন্ত যাবো হ্যাঁ ফ্যাক্টরিয়াল। হ্যাঁ, নিচে 1 into 2, উপরে হচ্ছে n into n minus 1, এটাই না? আচ্ছা, এইটাকে একটু ইয়েস দেখো, ম্যাম। এইটা রাফলি অর্ডার অফ কত বলো তো এনের রেসপেক্টে? N square. এনে এনে গুণ হচ্ছে, অর্ডার অফ কিন্তু n স্কোয়ার। NC2 ইজ রাফলি অর্ডার অফ n স্কোয়ার। সেইটা যদি হয় তাহলে আমরা আসলে কোথায় ছিলাম বলো? একটা গ্রাফে ম্যাক্সিমাম নাম্বার অফ এজ সেটা কততে রিচ করতে পারে? অর্ডার অফ n স্কোয়ারে রিচ করতে পারে। এটাকে বুঝাতে পারছি? ইয়েস ম্যাম। হ্যাঁ, তাহলে এখন দেখেন অর্ডার অফ ভি প্লাস ই, এইটা একদম ওর্স্ট কেসে কততে রিচ করতে পারে? অর্ডার অফ ভি প্লাস ই এর জায়গায় যদি আমি ভি স্কোয়ার দিয়ে দিই। আচ্ছা, ভি আর এন কিন্তু সেম, ভি এন এরা সবাই হচ্ছে আমাদের নাম্বার অফ নোড, মানে ভ্যারিয়েবলগুলো সব সেম আর কি, নাম্বার অফ নোড ইন এ গ্রাফ। তাহলে দেখো এটা ওর্স্ট কেসে কি হয়ে যেতে পারে? অর্ডার অফ কি বলো? ভি স্কোয়ার না? বুঝছি এটুকু? মানে ভি হচ্ছে নাম্বার অফ নোড, সে একই কথা, মানে এখানে এন যেটা ভিও সেটা একই জিনিস। তাহলে এটা কি লিনিয়ার থাকলো নাকি কোয়াড্রেটিক হয়ে গেল? ওর্স্ট কেসে ইট ক্যান বি কোয়াড্রেটিক হয়ে যাবে। কোয়াড্রেটিক। এটা যে সবসময় লিনিয়ার, লিনিয়ারটা কিন্তু নট অলওয়েজ গ্যারান্টেড। আচ্ছা, তাহলে এখন বিএফএস কি তাহলে আসলে কোয়াড্রেটিক? একটা কোয়েশ্চেন, তাই না? যে বিএফএস করতে গেলে আমার কি কোয়াড্রেটিক টাইম লাগবে কিনা, বা এটা অলওয়েজ অর্ডার অফ ভি স্কোয়ার হবে কিনা? আচ্ছা, এইটা যদি তোমাকে কেউ কখনো কোয়েশ্চেন করে বা এটা সুন্দর করে একটু জেনে রাখো, তোমাদের অলরেডি শোনার কথা দুইটা গ্রাফের নাম, একটা হচ্ছে স্পার্স গ্রাফ, নেট একটু ঘাটাঘাটি করতে গেলে আশপাশে এগুলো চোখে পড়ার কথা। একটা হচ্ছে স্পার্স গ্রাফ আর একটা হচ্ছে ডেন্স গ্রাফ। নাম শুনছো কোথাও বা দেখছো কখনো? Yes, no. স্পার্স গ্রাফটা হচ্ছে আমরা নর্মালি যেরকম গ্রাফগুলো দেখি, যেগুলো দেখতে ভালো লাগে, মেন কথা এই যে এগুলো হচ্ছে আমাদের স্পার্স গ্রাফ। স্পার্স গ্রাফটা হচ্ছে আমাদের নাম্বার অফ ভার্টেক্সের আশপাশে নাম্বার অফ এজ থাকে। আর ডেন্স গ্রাফ কোনগুলো? ডেন্স গ্রাফ হচ্ছে যেগুলো দেখে অশান্তি লাগে। সামারি, ডেন্স গ্রাফ হচ্ছে অনেক এজ থাকে। আচ্ছা, এই অনেক মানে কি?
বাউন্ডের দিকে আওয়াজ ডেন্স গ্রাফে আমাদের নাম্বার অফ এজ থাকবে অলমোস্ট নাম্বার অফ ভি স্কোয়ারের কাছাকাছি, যেটা আমরা দেখলাম যে একটা গ্রাফের মধ্যে ম্যাক্সিমাম নাম্বার অফ এজ কত হতে পারে, অর্ডার অফ এন স্কোয়ার বা অর্ডার অফ ভি স্কোয়ারের কাছাকাছি। হ্যাঁ, সো ডেন্স গ্রাফ দেখবা যে ডেন্স গ্রাফ হচ্ছে তোমার লাইক মানে অনেক এজ অনেক বেশি। এখানে তোমার নাম্বার অফ নোট প্রায় সেম, বাট এখানে দেখো দেখলে বোঝা যেতেছে নাম্বার অফ এজটা অনেক বেশি। বা আমরা যদি একটু ভালো করে বলতে চাই যে এই ইটা হচ্ছে অলমোস্ট ভি স্কোয়ারের কাছাকাছি। তাহলে এখন দেখো স্পার্স গ্রাফের জন্য আমাদের বিএফএস এর টাইম কমপ্লেক্সিটিটা কত হবে, অর্ডার অফ ভি প্লাস ই, তাই না? এখন অর্ডার অফ ভি প্লাস ই যদি হয় তাহলে ভি প্লাস এই ই যেহেতু কার কাছাকাছি, ভি এর কাছাকাছি, তাহলে আমরা এখানে লিখতে পারি ভি অলমোস্ট কত আসে, অর্ডার অফ ভি। আর এটা ডেন্স গ্রাফের জন্য কত আসবে বিএফএস এর টাইম কমপ্লেক্সিটি, ডেন্সের জন্য অর্ডার অফ ভি প্লাস ই, যেহেতু ই হচ্ছে অলমোস্ট ভি স্কোয়ারের কাছাকাছি। হ্যাঁ, তাহলে এটাকে আমরা চেঞ্জ করে লিখলাম অর্ডার অফ ভি প্লাস ভি স্কোয়ার, সো ইটস অ্যারাউন্ড অর্ডার অফ ভি স্কোয়ার। বুঝাতে পারছি? তাহলে যদি কেউ কোশ্চেন করে যে বিএফএস এর টাইপ কমপ্লেক্সিটি কীরকম, লিনিয়ার না কোয়াড্রেটিক, কি আনসার দিবা? কথাটা শুনতে ওয়ার্স্ট পাচ্ছেন? কেস কোয়াড্রেটিক, এভারেজ কেস লিনিয়ার। এভারেজ কেস লিনিয়ার, হ্যাঁ বলতে পারো, বাট আরেকটু যদি কনসাসলি বলি সেটা হচ্ছে স্পার্স গ্রাফগুলোর জন্য এটা হচ্ছে লিনিয়ার অর্ডার অফ ভি, আর ডেন্স গ্রাফের জন্য এটা কি হতে পারে, কোয়াড্রেটিক বা অর্ডার অফ ভি স্কোয়ার। মানে কমপ্লিটলি এই জিনিসটা ডিপেন্ড করতেছে কার ওপর, তোমার গ্রাফের মধ্যে নাম্বার অফ এজ কয়টা। তোমরা খেয়াল করছো কিনা আসলে জানি না, তোমরা সিএফএ যে অ্যাসাইনমেন্টের প্রবলেমগুলো করো সেখানে দেখবা কোন একটা গ্রাফে নাম্বার অফ নোট কত থাকে ম্যাক্সিমাম। আচ্ছা, তোমরা তো মনে হয় এখনও করো নাই, সামনে করবা। মোটামুটি 2 × 10⁵ সাইজের গ্রাফ থাকে, নাম্বার অফ নোট বলাই থাকে কনস্ট্রেন্টে। এখন আমাকে বলো একটা গ্রাফের মধ্যে 2 × 10⁵টা নোট যদি থাকে তাহলে ম্যাক্সিমাম নাম্বার অফ এজ কয়টা হইতে পারে, কতর কাছাকাছি? ম্যাক্সিমাম নাম্বার অফ এজ হতে পারে 10 to the power of 10। অর্ডার অফ এন স্কোয়ার, অর্ডার অফ এন স্কোয়ার মানে অলমোস্ট অর্ডার অফ 10⁻10। মজার বিষয় হচ্ছে এইরকম ডেন্স গ্রাফ কখনোই দেওয়া হবে না, কারণ এইগুলোর জন্য আসলে অ্যালগোরিদম লেখা পসিবল না। মানে এত বড় গ্রাফের জন্য, মানে একটা বড় গ্রাফ নিচ্ছি সেটাকে আবার ডেন্স গ্রাফ বানাচ্ছি, সেখানে আমি বিএফএস করতে চাই, এত কিছু চাইলে হবে না। ছোট ছোট গ্রাফগুলোকে ডেন্স গ্রাফ বানালে মোটামুটি ফিজিবল, বাট একটা বড় গ্রাফটাকে সবসময় স্পার্স করে কাজ করতে হয়। তোমরা একটা মজার জিনিস দেখবা, সেটা হচ্ছে এন যেটা নাম্বার অফ এজ দেখবা লেস দ্যান ইকুয়াল টু 3 × 10⁵ অর 3 × 10⁶। এটা সিএফএ তোমাকে বলেই দিবে কনস্ট্যান্টের মধ্যে। এটা এই কারণে বলে দেয়, কারণ কিছু বলা না থাকলে জিনিসটা কিন্তু অর্ডার অফ এন স্কোয়ারে চলে যেতে পারে, বুঝছো? আচ্ছা, সো এই পর্যন্ত গেল। টাইম কমপ্লেক্সিটি নিয়ে কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত বিএফএস এ? না থাকলে আমরা একটু সামনে আগাই। ফাইন্ডিং শর্টেস্ট পাথ ইউজিং বিএফএস। হ্যাঁ, এটা তোমাদের আগের দিন পড়েছিলাম যে যখন আমার কোনো একটা নেইবার হচ্ছে কে এখানে, নোট নাম্বার ভি, যখন আমার কোনো নেইবারকে আমি প্রথমবার এক্সপ্লোর করতেছি তখন আমার নেইবারের প্যারেন্ট হিসেবে আমি কাকে সেট করে দিচ্ছি, নিজেকে।
সো ভি এর প্যারেন্ট কি হচ্ছে ইউ। শর্টেস্ট পাথ হচ্ছে শর্টেস্ট পাথ কি বলা হয়েছিল, শর্টেস্ট পাথ কি আর শর্টেস্ট ডিস্টেন্সটা কি বিএফএস এ বলছিলাম তোমাদেরকে। এটা আমরা মিডের পরে শর্টেস্ট পাথ নিয়ে অনেক মানে গ্রসলি পড়াশোনা করবো, বাট আপাতত এটুকু মাথায় রাখো, যদি তুমি একটা আনওয়েটেড গ্রাফের জন্য বিএফএস করো, তাহলে তুমি সোর্স নোড থেকে বাদবাকি সবগুলা নোডের জন্য শর্টেস্ট পাথ পাবা এবং শর্টেস্ট ডিস্টেন্সটা পাবা। ঠিক আছে, আচ্ছা, শর্টেস্ট পাথ আর হচ্ছে শর্টেস্ট ডিস্টেন্স। তাহলে সেটা যদি হয় একটু খেয়াল করো, আমরা যে প্যারেন্ট অ্যারেটা রাখছিলাম ওটার আসলে কাজ কি। আচ্ছা, 1 মিনিট দাঁড়াও। পাথ কি আর শর্টেস্ট পাথ কি। এখানে যেমন দেখো পরের স্লাইডে আমরা বেসিক্যালি এই এস থেকে শুরু করে ওয়াই পর্যন্ত একটা শর্টেস্ট পাথ বের করতে যাচ্ছি। এটা একটা পসিবল পাথ। তুমি এস থেকে ডাব্লিউতে গেলাম, ডাব্লিউ থেকে টিতে, টি থেকে ইউতে, দেন ইউ থেকে ওয়াইতে। এখন এই পাথের কস্ট কত হবে কেউ বলতে পারবা? তুমি যদি এই ব্লু কালারের পাথ হয়ে এস থেকে ওয়াইতে যাইতা, এটার কস্ট কত? কথা কি শুনতে পাচ্ছ? এক্স থেকে ওয়াই। এস, হ্যাঁ, এস থেকে ওয়াই, এস থেকে ওয়াই, এই ব্লু কালারের পাথটা ধরে যাচ্ছ। 9। আচ্ছা, এই ভেতরের যে এগুলা লেখা, ভেতরেরগুলা হচ্ছে তোমার শর্টেস্ট ডিস্টেন্সটা লেখা। হ্যাঁ, সিম্পলি এই ভেতরেরগুলাকে ইগনোর করো আপাতত। ধরো এস থেকে ডাব্লিউতে যাওয়ার জন্য কস্ট কত? 1। ও আচ্ছা, এইটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাব্লিউ থেকে টিতে যাওয়ার কস্ট আরও 1, 2, টি থেকে ইউতে আরও 1, 3, তারপর ইউ থেকে ওয়াইতে আরও 1 যোগ করলে কত আসতেছে? 4। 4। হ্যাঁ, বাট আমরা আগের দিন এটা কিন্তু একটা ওয়ান পসিবল পাথ, বাট দিস পাথ ইজ নট ইকুয়ালস টু দ্য শর্টেস্ট পাথ, তাই না? শর্টেস্ট পাথ দেখো, আমরা এইভাবে যদি যাইতাম তাহলে আমাদের কস্ট কত হইতো? 4 হইতো। বাট অলরেডি আমরা জানি যে ওয়াইয়ের জন্য আসলে শর্টেস্ট ডিস্টেন্সটা কত হওয়া সম্ভব? 3 হওয়া পসিবল। তো এখন এই যে মানে এই শর্টেস্ট ডিস্টেন্সটা যে 3 হওয়া পসিবল, এটা কোন পাথ হয়ে গেলে পসিবল সেটা আমাদের বের করতে হবে। তো আমরা একটু স্লাইডটা দেখি এখন যে আমরা এটাকে রিকনস্ট্রাক্ট করবো কিভাবে। ধরো এস থেকে ওয়াইতে যাব, এটা শর্টেস্ট পাথ বের করতে বলছে। ফার্স্ট আমরা স্টার্ট করব হচ্ছে ওয়াই থেকে। ধরো এই ওয়াইটাকে তুমি পাশে কোথাও একটা লিখে রাখলাম। আচ্ছা, আমি লিখি, দাঁড়াও। ধরো আমরা এখন শর্টেস্ট পাথ বের করতে চাচ্ছি হচ্ছে এস থেকে শুরু করে ওয়াই পর্যন্ত। সো কোন কোন নোডগুলা ভিজিট করে করে গেলে তুমি ডিস্টেন্সটা 3 পাবা, এটা হচ্ছে কোয়েশ্চেন। এইটা তোমার শর্টেস্ট পাথ। সো ফার্স্টে তুমি স্টার্ট করবা, লাস্টের যে নোড ছিল সেটা হচ্ছে ওয়াই। এখন দেখো ওয়াই এর প্যারেন্টটাকে, ওয়াই এর প্যারেন্ট হচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম যেই নোডের থ্রুতে তুমি ওয়াইকে ডিসকভার করছিলে সেই নোডটা। তাহলে প্যারেন্ট অফ ওয়াই কত? প্যারেন্ট অফ ওয়াই হচ্ছে এক্স। তাহলে আমরা ওয়াইয়ের সাথে লিখে রাখলাম এক্সকে, ওয়াইয়ের পরে কমা দিয়ে লিখলাম এক্স। এবার আমি দেখব যে এক্স এর প্যারেন্টকে, এক্স এর প্যারেন্ট ছিল ডাব্লিউ। এটা তোমার সিমুলেশনটা আবার দেখো, ও যে কয়েকটা স্লাইড আগেই পুরোটা সিমুলেশন দেওয়া ছিল। এক্স এর প্যারেন্ট ছিল ডাব্লিউ, আমরা ডাব্লিউর থ্রুতে ফর দ্য ফার্স্ট টাইম এক্সকে ডিসকভার করছিলাম। আর ডাব্লিউকে পাইছিলাম হচ্ছে এস এর থ্রুতে, ডাব্লিউকে পাইছিলাম এস এর থ্রুতে। সো বেসিক্যালি দেখো আমরা অনেকটা ব্যাক ট্র্যাক করে করে এই প্যারেন্ট অ্যাডের ইনফরমেশন ইউজ করে শর্টেস্ট পাথ কোনটা হবে সেটা বের করলাম। বাট আমার কোয়েশ্চেন ছিল এস থেকে ওয়াইতে যাওয়ার জন্য কোন কোন নোড ভিজিট করলে আমি ডিস্টেন্সটা পাবো 3। এটাকে আমাকে সেই সিকোয়েন্সটা দিচ্ছে নাকি সিকোয়েন্সটা রিভার্স করতে হবে, কি মনে হয়? এটা রিভার্স করতে হবে না? মানে এস থেকে তো ফার্স্ট আমার যাওয়ার কথা কোথায়? ডাব্লিউতে, ডাব্লিউ থেকে এক্সতে, দেন এক্স থেকে ওয়াইতে, অ্যান্ড এইটার ডিস্টেন্সটা হবে হচ্ছে 3। ঠিক আছে,
আচ্ছা, এটা যদি হয় আরেকটা ছোট কনসেপ্ট একটু পড়াই দিই, বাইপার্টেড গ্রাফ। আচ্ছা, বাইপার্টেড গ্রাফ একটু দেখো যে এখানকার নোটগুলো সব কালার করা, অ্যান্ড এই লাইনটা একটু পড়ো, নো অ্যাডজেসেন্ট ভার্টিসেস হ্যাভ দ্য সেম কালার। সো বেসিক্যালি এখানে যেটা থাকে বাইপার্টেড গ্রাফ লিখি, তোমাদের এক্সামে আসলে তোমরা এই বাইপার্টাইট এটা কিছু কতভাবে লিখো এক একজন। লাস্ট টাইম আমি মনে হয় 3টা ডিফারেন্ট নাম পাইছিলাম। আচ্ছা, বাইপার্টাইটের এই যে এই বাই মানে কি মিন করতেছে, কেউ বলতে পারবা? মানে বাই শব্দটার মানে কি? টু হ্যাঁ, বাই মানে হচ্ছে টু। আর এই পার্টাইট থেকে আসলে মাথায় কি আসতেছে, কোন ওয়ার্ড থেকে আসতে পারে পার্টাইটটা? পার্টিশন। পার্টিশন থেকে, এক্স্যাক্টলি। সো বাইপার্টেড গ্রাফে আমরা দুইটা পার্টিশন পাবো। দুইটা পার্টিশন বলতে বেসিক্যালি আমার কাছে দুইটা কালার দেয়া, এক্স্যাক্টলি দুইটা কালার, একটা হচ্ছে রেড কালার আর একটা হচ্ছে তোমার ব্লু কালার। সো রেড কালার আর ব্লু কালার যদি হয়, তোমার গ্রাফের প্রত্যেকটা ভার্টেক্সকে ইদার রেড কালার করতে হবে অথবা ব্লু কালার করতে হবে। কনস্ট্রেন্ট একটাই, সেটা হচ্ছে no adjacent vertices will get the same color, মানে পাশাপাশি ভার্টেক্সগুলোকে সেম কালার করা যাবে না, এটাই একটা কনস্ট্রেন্ট। সো no adjacent vertices will get the same color। আচ্ছা, সেটা যদি হয় তাহলে দেখো যে আমি একটা গ্রাফ আঁকি, এটা একটা ছোট গ্রাফ। ধরো এই গ্রাফের এই নোটটাকে আমি কালার করলাম রেড দিয়ে, কালার করলাম। তাহলে এখন আমাকে বলো এই পাশের এই যে এই নোটটা, এই নোটের কালার কি হইতে হবে? It's blue. আরেকটা জিনিস একটু পরে আছে মিস করে গেছি, অ্যাডজেসেন্ট এই টার্মটার মানে বুঝি তো না? অ্যাডজেসেন্ট মানে কি? নেইবার বা পাশাপাশি, রাইট? যদি আমি বলি যে এ আর বি এরা কি অ্যাডজেসেন্ট? এরা সরাসরি একটা এজ দিয়ে কানেক্টেড, তাহলে এরা অ্যাডজেসেন্ট। বি আর সি এরাও কি অ্যাডজেসেন্ট? হ্যাঁ, এরাও অ্যাডজেসেন্ট। কেন অ্যাডজেসেন্ট? এরা সরাসরি এজ দিয়ে কানেক্টেড। এখন যদি বলি সি আর এ, এরা কি অ্যাডজেসেন্ট? No, miss. সি আর এ কিন্তু অ্যাডজেসেন্ট না। আচ্ছা, তাহলে এটা আমরা বুঝলাম। এখন দেখো, এখন এর কালার যদি আমাদের রেড হয়, ব্লু কালার, সরি ব্লু বলতেছি, বি নোট বি এর কালার অবশ্যই কি হইতে বাধ্য? ব্লু কালার হইতে বাধ্য, ওর কিন্তু আর কোনো অপশনই নাই। নোট সি এর যে কালার, এটা কি কালার হইতে বাধ্য বলো? তুমি কি এটাকে ব্লু কালার করতে পারবা নোট সি কে? বি এর কালার যদি অলরেডি ব্লু হয়ে থাকে, নোট সি এর কালার অবশ্যই কি হবে তাহলে? রেড হবে। পাশাপাশি ভার্টেক্স কখনোই সেম কালার পাবে না, পাশাপাশি দুইটা ব্লু অথবা দুইটা রেড এরকম কখনোই হবে না। বুঝতে পারছি? যদি আমরা এভাবে কালারিংটা করতে পারি তাহলে আমরা বলি যে গ্রাফটা হচ্ছে তোমার টু কালারেবল গ্রাফ, অথবা এটা একটা বাইপার্টাইট গ্রাফ। আচ্ছা, বাইপার্টেড গ্রাফকে তোমরা আসলে অনেক সময় এইভাবে দেখবা যে এক পাশে সবগুলো ব্লু ভার্টেক্স আর এক পাশে সবগুলো হচ্ছে রেড ভার্টেক্স। তো সেটা যদি হয়, সেটা আসলে কেন হয় দেখো, তুমি সিম্পলি চিন্তা করতে পারো, এই পাশে তুমি একটা রেড কালারের ভার্টেক্সগুলোকে লিখবা, এই যে ভার্টেক্স এ ছিল রেড কালার, এটা হচ্ছে ভার্টেক্স এ, আর এটা হচ্ছে ভার্টেক্স সি ছিল রেড কালার। আর তুমি এ পাশে যদি ব্লুগুলোকে লিস্ট করো, ব্লু এর মধ্যে কারা কারা ছিল? ভার্টেক্স বি ছিল, বিটাকে এখানে লিখলাম, এটা হচ্ছে ভার্টেক্স বি। এখন দেখো মাঝখানে তুমি একটা পার্টিশন চিন্তা করতে পারো না? একটা জিনিস খেয়াল করো, এখানকার এজগুলা কাদের কাদের মধ্যে ছিল? এ আর বি এর মধ্যে ছিল, তারপরে এ আর বি এর মধ্যে, আর একটা হচ্ছে বি আর সি এর মধ্যে। খেয়াল করো, এখানে যদি আরেকটা কোনো রেড ভার্টেক্স থাকতো বা এখানে যদি আরো কতগুলো ব্লু ভার্টেক্স থাকতো, এদের নিজেদের মধ্যে কি কোনো এজ থাকা পসিবল ছিল? এই এজটা কি ফিজিবল হইতো? কি মনে হয়? এটা একটা ব্লু ভার্টেক্স, এটাও একটা ব্লু ভার্টেক্স,
দুইটা ব্লু ভার্টেক্সের মধ্যে কি আসলে এজ থাকা পসিবল? আমাদের কনস্ট্যান্টে কি পাশাপাশি ভার্টেক্সের কালার কখনো সেম হবে না। যেহেতু এই ভার্টেক্সটাকে আমরা ব্লু কালার করছি অ্যান্ড এই ভার্টেক্সটাকেও ব্লু কালার করছি, ইট মিনস এদের মধ্যে আসলে কোনো এজ নাই। সো তোমার গ্রাফের প্রত্যেকটা এজই আসলে এই মাঝখানের যে পার্টিশন, এই পার্টিশনটাকে ক্রস করে যাবে। এই জন্য এই গ্রাফটার নামটা হচ্ছে বাইপার্টেড গ্রাফ, বা দুইটা পার্টিশন পাবো। মানে গ্রাফের সবগুলো ভার্টেক্সকে আমরা দুইটা পার্টিশনে ফেলতে পারি, একটা হচ্ছে রেড টিম আর একটা হচ্ছে ব্লু টিম। রেড আর ব্লুর মধ্যে সবসময় এজের কানেকশন থাকবে, বাট ব্লু আর ব্লু ভার্টেক্সের মধ্যে এজের কানেকশন থাকবে না, রেডের মধ্যেও এজের কানেকশন থাকবে না। আচ্ছা, সো এটা তোমরা একটু এখান থেকে দেখে নিও। আর এখানে একটা সিমুলেশন দেওয়া আছে যে আমরা সেই বিএফএস দিয়ে বাইপার্টেড কিনা কীভাবে চেক করবো। চেকিংটা খুবই নর্মাল, সেটা হচ্ছে তুমি একটা নোট এসে ল্যান্ড করলাম, নোট এসতে। আচ্ছা, এসতে ল্যান্ড করার পরে এখন দেখো ওর যে নেইবারগুলো আসছে, তুমি আগে চেক করবা যে ওর নেইবারগুলো কি কালার অ্যাসাইন করা হয়েছে নাকি হয় নাই। ওর নেইবারগুলোকে এখন পর্যন্ত রেড বা ব্লু কালার দেওয়া হয় নাই। হ্যাঁ, তাহলে এস এখন আর এবং ডাব্লিউ এদেরকে রেড কালার দিয়ে দিবে। আচ্ছা, এখন একটা মজার জিনিস দেখো, এরকম করে তুমি জাস্ট কালারগুলো অ্যাসাইন করতে থাকবা। তুমি যখন নোট নাম্বার ডাব্লিউতে আসতো, নোট নাম্বার ডাব্লিউতে থাকা অবস্থায় তোমার কাছে কী কী ইনফরমেশন আসতো? তুমি নোট এস, টি আর হচ্ছে এক্স, এই তিনটা জিনিসের সাথে সরাসরি কানেক্টেড, রাইট? তাহলে এখন তুমি দেখলা যে নোট এই ডাব্লিউর সাথে এস কানেক্টেড, অ্যান্ড এস এর কালারটা হচ্ছে অলরেডি কালার করা, বাট সেটা আমার রিভার্স কালার করা। তাহলে কোনো সমস্যা নেই, ডাব্লিউ মাইন্ড করবে না। এখন ডাব্লিউ দেখলো ওর দুইটা নেবার, ওরা বেচারা এখনও কোনো কালার পায় নাই। এরা সব এখনও হোয়াইট কালার। হোয়াইট কালার বলতে মানে রেডও না ব্লুও না। সো ডাব্লিউ যেটা করবে, ডাব্লিউ এই টিকে কালার করে দিবে ব্লু কালার, এক্সকেও কালার করে দিবে ব্লু কালার। এখন তোমরা বলতে পারো যে মিস পাশাপাশি তো আসলে সেম কালার হবে না, যেহেতু টি আর এক্সের মধ্যে একটা কানেকশন। খেয়াল করো, তুমি যখন বিএফএসে কারেন্টলি তোমার নোড হচ্ছে ডাব্লিউ, তুমি ডাব্লিউতে ল্যান্ড করে দাঁড়ায় আসছো, এই অবস্থায় তোমার কাছে ইনফরমেশন আসছে যে তোমার নেইবার কারা, তোমার নেইবার হচ্ছে এস, টি আর একটা হচ্ছে এক্স। এর বাইরে কিন্তু তোমার কাছে আর ইনফরমেশন নাই, মানে এখানে টি আর এক্স ওদের মধ্যে যে কানেকশন আছে কি নাই, এই জিনিসটা তুমি ডাব্লিউতে দাঁড়ায় দেখতে পারবে না। সো তুমি জাস্ট দেখতেছো যে এগুলো এরকম কালার পায় নাই, তুমি ব্লাইন্ডলি ব্লু কালার করে দিলাম। আচ্ছা, ব্লু কালার করে দিয়ে এখন সামনে যখন আগাচ্ছ, কোনো না কোনো সময় তুমি নোড নাম্বার টিতে আসবা। নোড নাম্বার টিতে এসে এখন তিনটা কেস দেখো। তুমি দেখলাম ওর একটা নেইবার সে এখনো কালার পায়নি, সো এই ইউকে তুমি কালার করে দিবা রেড কালার দিয়ে। আচ্ছা, তারপর টি এর আরেকটা নেইবার হচ্ছে ডাব্লিউ, ডাব্লিউ কালার পাইছে অ্যান্ড সেটা টি এর অপোজিট কালার। সো ভালো কথা, টি এর কোনো মাথা ব্যথা নেই। এখন টি দেখলো যে টি এর একটা নেইবার অলরেডি কালার করা এবং সেম কালার করা। এরকম কেস যদি অ্যারাইজ করে, তখনই তুমি সাথে সাথে রিটার্ন করে দিবা যে গ্রাফটা আসলে বাইপার্টাইট না অথবা টু কালারেবল না। সো এটার কোডটা একটু দেখো, এই যে এখানে ভি ডট কালার, আমার নেইবারের যে কালার সেখানে যদি কোনো কালার না থাকে আমি ওকে কালার করে দিব, কালার করে দিয়ে ওকে আমি এনকিউ করে দিলাম। মানে দেখো পুরো জিনিসটাই কিন্তু বিএফএস এর কোড, যেটা বলছিলাম বিএফএস এর কোড সব সেমই থাকে, মাঝখান দিয়ে কিছু হয়তো টুইক করতে হয়। আর না হলে আমার নেইবারের যে কালার সে যদি আমার কালারের সমান হয়, সাথে সাথে আমি রিপোর্ট করে দিব যে গ্রাফটা আসলে বাইপার্টেড গ্রাফ না। এটা পর্যন্ত বোঝা গেছে? হ্যাঁ না কিছু একটু বলো। আচ্ছা, Yes, miss. এবারে একটু দেখো যে কোন ধরনের গ্রাফ আসলে বাইপার্টেড গ্রাফ না। ধরো আমি একটা সাইকেল আঁকলাম, এই সাইকেলটার লেন্থ কত বলো তো? সাইকেলের লেন্থ হচ্ছে 3। এটাকে একটু কালার করো তো রেড আর ব্লু দিয়ে, দেখো তো হয় কিনা। কেউ কালার করতে পারছো? না আমার জন্য ওয়েট করতেছো? Miss odd number I guess হবে না। দেখেন লেন্থ 3 এর জন্য আমরা একটু ট্রাই করি। হ্যাঁ, যে কোনো একটা ভার্টেক্সকে নিয়ে আমরা রেড কালার করে দিলাম। এখন ওকে যদি রেড কালার করে দিই, ওর যে নেইবার সে তো অবশ্যই ব্লু কালার পাবে, তারপর এই পাশেরটাও ব্লু কালার পাবে। বাট দেখো ক্ল্যাশটা কোথায় লাগছে, এখানে কিন্তু একটা ক্ল্যাশ হয়ে গেছে, তাই না? সো এটা কিন্তু বাইপার্টাইট না। তারপরে দেখো লেন্থ 5 যে, এই সাইকেলটাতে খেয়াল করো, এখানে কালার করলাম, তাহলে এ ব্লু হইতে বাধ্য।
কখন অফ হয়ে যায়, এরাও তাহলে মানে রেড হইতে বাধ্য। আচ্ছা বাধ্য বলতে ও ব্লু, সো এটা রেড হবে, এ ব্লু, সো এটা রেড হবে। বাট দেখো এখানে একটা ক্ল্যাশ লেগে গেছে, সো এটাও কিন্তু বাইপার্টাইট না। এখন তোমাদের কাছে মনে হতে পারে যে মিস তাহলে মনে হয় সাইকেল থাকলে বাইপার্টাইট হবে না, অনেকটা সেরকম বাট কমপ্লিটলি না। যদি সাইকেল থাকে দেন এটা বাইপার্টাইট হবে না, বাইপার্টাইট হবে না। এখন খেয়াল করো এই গ্রাফটা কি বাইপার্টাইট? এটা কি বাইপার্টেড গ্রাফ? Yes, ma'am. Cycle. এটা কিন্তু বাইপার্টাইট। এটাও কিন্তু একটা সাইকেল ছিল যার লেন্থ ছিল 4। আচ্ছা আমরা একটা 6 লেন্থের গ্রাফ, 6 লেন্থের একটা জানি সাইকেল নিই। দেখো তো এটা বাইপার্টাইট হয় কিনা। দেখো এটাও কিন্তু একটা ভ্যালিড বাইপার্টেড গ্রাফ। এটাও কিন্তু একটা লেন্থ ছিল, লেন্থটা কত মানে সাইকেল ছিল, সাইকেলের লেন্থ কত 6। তাহলে সবসময় সাইকেল থাকলেই যে বাইপার্টেড হবে না সেটা কিন্তু না। যদি আমাদের সাইকেলের লেন্থটা ইভেন হয় তাহলে কোনো সমস্যা নেই, সেটা বাইপার্টেড হবে। বাট আমাদের যদি কোনো অড লেন্থের সাইকেল থাকে তাহলেই কিন্তু আর সেটা বাইপার্টেড হবে না। এই জিনিসটা ভুল করো না, এটা প্রায় ভুল করো যে সাইকেল থাকলেই বাইপার্টেড হবে না। যদি অড লেন্থের সাইকেল থাকে তাহলে সেটা বাইপার্টাইট হবে না। বুঝা গেছে এটুকু? এখন যদি একটা কোয়েশ্চেন করি যে তোমার কাছে একটা গ্রাফ দেওয়া আছে, সেই গ্রাফে আসলে অনেক সাইকেল, অনেকগুলো সাইকেল আছে। সাইকেলের লেন্থ ধরো 2 লেন্থের সাইকেল, 4 লেন্থের সাইকেল, 10 লেন্থের সাইকেল, 16 লেন্থের সাইকেল, 13 লেন্থের সাইকেল, 18 লেন্থের সাইকেল। বুঝতেছো তো, মানে খুবই হিবিজিবি একটা গ্রাফ, অনেক অনেক সাইকেল। বাট সাইকেলের লেন্থগুলো তুমি আসলে জানো, এগুলো হচ্ছে সাইকেলের লেন্থ। কেউ কি আমাকে বলতে পারবে যে এই গ্রাফটা বাইপার্টেড হবে কি হবে না? Ma'am, হবে না। কেন হবে না? বলছে যে 13 odd। এই যে এই একজনই ভেটো দিয়ে দিচ্ছে, যেহেতু অ্যাটলিস্ট একটা অড লেন্থের সাইকেল এক্সিস্ট করতেছে তাহলে কি গ্রাফটা বাইপার্টেড হবে না। বুঝা গেছে সবাই? আচ্ছা আবার অনেকে এইটুক দেখার পর আবার উল্টাপাল্টা মনে করো জিনিস, যদি তাহলে সাইকেল না থাকে সেটা বাইপার্টাইটই হবে না, সেরকম কি কোনো কেস আছে? আমরা ফার্স্টে যেটা দেখেছিলাম যে এটা তো একটা নর্মাল গ্রাফ, এই গ্রাফে কি কোনো সাইকেল ছিল? সাইকেল তো ছিল না, তারপর এটা কি বাইপার্টাইট? সো গ্রাফে যদি সাইকেল না থাকে সেটাও অলওয়েজ বাইপার্টাইট। ইভেন লেন্থের সাইকেল থাকলে সেটাও বাইপার্টাইট। একটা যদি অড লেন্থের সাইকেল চলে আসে সাথে সাথে সেটা বাইপার্টাইট না। ঠিক আছে এটুকু? কার কোনো কোয়েশ্চেন থাকলে বলো, আর নাহলে বাকিটা লিভ করতে পারো। সোফার কোনো কোয়েশ্চেন কোনো টপিক নিয়ে? আমাদের আরেকটা ক্লাস শুরু হয়ে গেছে, যদি হ্যাঁ এই জন্যই বলে লিভ যাচ্ছি, নিব মানে তাইলে। হ্যাঁ লিভ নিয়ে নাও, সমস্যা নেই। মানে যাদের ক্লাস নাই বা কোয়েশ্চেন আসছে তারা কোয়েশ্চেন করতে পারো, কারণ আমারই পড়া ক্লাস নাই। যাদের ক্লাস আছে তোমরা লিভ নাও, সমস্যা নেই। আচ্ছা ম্যাম, আজকে রেকর্ডিং তো দিয়ে দেওয়া হবে না? হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং সবগুলো প্লেলিস্টে আপলোড করা হচ্ছে। ম্যাম ল্যাবের, কালকের ল্যাবেরটাও কি দিয়ে দেওয়া হবে? হ্যাঁ কালকে ল্যাবেরটা দিব, ওটা একটু কাজ করতে হবে তো, সো দিব আজকে ইনশাল্লাহ দিয়ে দিব সন্ধ্যার দিকে আই গেস। ওকে, থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা ম্যাম question? আজকের ক্লাসে কি অ্যাটেন্ডেন্স নিয়ে নিয়েছে? হ্যাঁ অবশ্যই। Yes, আমার নেটের প্রবলেমের কারণে আমার বারবার বের হয়ে যাচ্ছিলাম ক্লাসে। কি না? নাবিল মাহমুদ চৌধুরী। ক্লাস কোর্স তো পড়ে, হ্যাঁ বুঝছো? হ্যাঁ, ম্যাম একটু আমার রেকর্ডিংটা একটু অ্যাটেন্ডেন্স, দেখতে হবে। ম্যাম একটু আমার অ্যাটেন্ডেন্সটা দেওয়া যাবে? আমি একটু পরে জয়েন করেছিলাম তো। বলেন। তামিম।
don't want. ছাড় দিও। থ্যাংক ইউ ম্যাম।